নতুন বিয়ের পর রাজারহাটে ফ্ল্যাট দেখতে যাচ্ছে তন্নি আর অর্ক। ব্রোকার পাপ্পু তাদের একটা ফ্ল্যাট দেখাতে নিয়ে যায়। ফ্ল্যাটটা দুজনেই খুব ঘুরে ঘুরে দেখছিল। ফ্ল্যাটের কিচেন থেকে ব্যালকনি সবটাই ছিল যেন মনের মতো। ব্যালকনির বাইরের ভিউটা দেখে দুজনেরই বেশ ভালো লাগে। এটা ছিল একটা ডুপ্লেক্স ফ্ল্যাট। তন্নি ওপর দিকের বন্ধ রুমটা খোলার চেষ্টা করে, কিন্তু রুমটা খুলছিল না। পাপ্পু তখন এসে জানায় এটা স্টোর রুম, ওনারের কিছু জিনিসপত্র এখানে রয়েছে, এই রুমটা খোলা যাবে না। তন্নি বলে আমি অ্যাডজাস্ট করে নেব, আর দুজনে এই ফ্ল্যাটটা ভাড়া নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয় পাপ্পুকে। এই বন্ধ রুমেই কি আছে কোনো রহস্য? জানতে হলে দেখুন আজকের গল্প ফ্ল্যাট নাম্বার 609। আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, তোমরা দেখছো অনলি সিরিজ। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও, আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করে দিও। মনে রাখবে তোমাদের একটা লাইক এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের অনেক উৎসাহী করে। তন্নি আর অর্ক ফ্ল্যাটে শিফট করে এবং খুব মজা করেই ফ্ল্যাটটা গুছিয়ে নেয় তারা। সন্ধে হয়ে আসলে তাদের কাজও শেষ হয় এবং তন্নি অর্কর মাথায় হাত বোলাতে বোলাতে একটা আক্ষেপ প্রকাশ করে। বলে যে আমার বাবা মা তোমাকে মেনে নিল না, এটাই তোমার খুব কষ্ট হয়েছে তাই না? তাদের কথোপকথনে আমরা জানতে পারি তন্নির এটা সেকেন্ড ম্যারেজ। অর্ককে বিয়ে করার সিদ্ধান্তটা তার ছিল, কিন্তু তার বাবা মা এটা কখনোই মেনে নিতে পারেনি। তাই তারা মন্দিরে গিয়ে বিয়েটা সেরে ফেলে এবং তারপরে এখানে শিফট করে। কথা বলতে বলতে অর্ক একটু রোমান্সের মুডে আসে। ঠিক তখনই তাদের ছবিটা ওপর থেকে পড়ে ভেঙে যায়। সকাল হতেই অর্ক ব্রেকফাস্ট সেরে বেরোতে থাকে। ঠিক তখনই তন্নির মাথাটা একটু ঘুরে যায়। অর্ক বলে তুমি এত স্ট্রেস নিও না, তুমি আজকে সারাদিনটা একটু রেস্ট নাও। তন্নির অবস্থা দেখে অর্ক আজ বেরোতে চাইছিল না, তবে তন্নি বলে তার শরীর ঠিক আছে, তাই জোর করে এক প্রকার অর্ককে বের করে দেয়। বেরোনোর সময় অর্ককে ওখানকার সিকিউরিটি জানায় যে ওই ফ্ল্যাটে আগে যারা থাকতো তাদের একটা লেটার এসছে। অর্ক বলে ওপরে যে ম্যাডাম আছেন তাকে দিয়ে দেবেন। এই বলে অর্ক বেরিয়ে পড়ে। তন্নি ওই বন্ধ রুমটার পাশে একটা পেরেক লাগায় এবং ফটো টান্নাতে আসলেই পেরেকটা খুলে পড়ে যায়, যেটা দেখে তন্নি খুবই অবাক হয় এবং অর্ককে ফোন করে জানালে অর্ক বলে তুমি বিনা কারণেই ঘাবড়াচ্ছ, কি মেটেরিয়াল দিয়ে তৈরি করে আজে বাজে আজকাল, সেই জন্য এরকম হচ্ছে। কিছুক্ষণ পর বেল বাজার শব্দ শুনে তন্নি দরজা খুলে দেখে একটা কাজের বউ এসছে। তন্নি আসলে সিকিউরিটিকে আগে দিয়েই বলে রেখেছিল কাজের বউয়ের কথা, তবে কাজের বউ তার সঙ্গে কথা বলতে বলতে বারবার ওপর দিকে তাকায় এবং বলে সন্ধ্যার পর এখানে সে কাজ করবে না, সকালবেলা এক টাইম এসে কাজ করে দিয়ে যাবে। ওই মহিলার তাকানো দেখে তন্নি বেশ অবাক হয় এবং চলে যাওয়ার পরে একদৃষ্টে তাকিয়ে থাকে ওই ওপরের রুমটার দিকে। তারপর নিজের মায়ের সাথে কথা বলে এবং এখান থেকে আমরা জানতে পারি যে তন্নি চাইছে যে তার বাবা মা খুব শিগগিরই তাদের ফ্ল্যাটে আসুক। তন্নি তার মাকে বলে যে আমি বাবাকে ঠিক মানিয়ে নেব। তন্নি তার মাকে বলে অর্কর হাত না ধরলে আমার যেরকম অবস্থা হয়েছিল আমি সেই ট্রমা থেকে কখনোই বেরোতে পারতাম না। ফোন রাখার পর তন্নি টিভি দেখতে দেখতে খেয়াল করে যে টিভির মধ্যে একটা ছায়া দেখতে পাচ্ছে এবং তন্নি খুবই ভয় পেয়ে যায়। রাতে অর্ক আসলে তন্নি সবটা জানালে অর্ক তন্নিকে বলে তুমি আবার কাজে জয়েন করো, তুমি কেন বেকার কাজটা ছাড়লে, তোমার মনে হয় স্ট্রেস থেকে এরকম হচ্ছে। তন্নি বলে সব কষ্ট কি কাজ করে ভুলে থাকা যায়? তুমি তো দেখোনি বাবুটাকে কি ফুটফুটেই ছিল, আর ও যখন মারা গেল ওর বাবা আমাকে কিছুতেই বুঝতে চাইল না। অর্ক তন্নিকে থামিয়ে দিয়ে গোছগাছ শুরু করে দেয়। আসলে অফিসের কাজে কয়েকদিনের জন্য অর্ককে দিল্লিতে যেতে হবে। তখনই তন্নি তাদের বিয়ের ফটোগুলোর কথা জানতে চাইলে অর্ক বলে ঘুরে আসার পর ওসব নিয়ে চিন্তা করব। দিন খুব সকালেই অর্ক বেরিয়ে যায়। তন্নি তাকে ব্রেকফাস্ট করে দিতে পারেনি, তাই তন্নি অর্ককে ফোন করে বলে কিছু একটা খেয়ে নিতে, খালি পেটে যাতে না থাকে। ঠিক তখনই সিকিউরিটি তাকে সেই লেটারটা দিয়ে বলে যে এই লেটারটা আগে যারা থাকতো তাদের নামে এসছে। এরই সাথে সিকিউরিটি গার্ড তার কাছে জানতে চায় যে ওপরে তার কোনো প্রবলেম হচ্ছে না তো। একথা শুনে তন্নি একটু অবাক হয়। ওপরে উঠতেই তন্নি খেয়াল করে তার অপোজিটের ফ্ল্যাটে দুধগুলো এখনও পড়ে আছে, কেউ সেগুলো নেয়নি। বেল বাজিয়ে তন্নি সেগুলো দিলে ভেতর থেকে এক মাসিমা হাত বাড়িয়ে প্যাকেটগুলো নিয়ে নেয়। তন্নির সঙ্গে খুব বেশি কথা বলে না। এটা দেখে তন্নি খুবই অবাক হয়। ঘরে গিয়ে তন্নি নিজের জন্য খাবার তৈরি করছিল। ঠিক তখনই সে লক্ষ্য করে ওপর থেকে কোনো একটা আওয়াজ আসছে। তন্নি গুটি গুটি পায়ে ওপর দিকে এগোয় এবং ওই বন্ধ রুমটার মধ্যে কান পেতে আওয়াজ শোনার চেষ্টা করে। একটা
বাচ্চার শব্দ তন্নি শুনতে পায়। ঠিক তখনই একটা বেল বাজলে তন্নি দরজা খুলে দেখে মাসিমা এসেছে। মাসিমা তাকে জানায় যে তখন মেসোমশাইকে খেতে দিচ্ছিল, তখন তাই তার সাথে বেশি কথা বলতে পারেনি। সে যদি ফ্রি থাকে এখন যেন তার রুমে আসে। তন্নি মাসিমার সাথে গল্প করতে যায় এবং তাদের সাজানো গোছানো ফ্ল্যাট দেখে তন্নির খুবই পছন্দ হয়। মাসিমা তাকে জানায় তিনি গল্প করতে খুবই ভালোবাসেন, কিন্তু এখন তো কেউ কারোর সাথে সেরকমভাবে কথা বলে না, সবাই মোবাইল নিয়েই বসে থাকে। মাসিমা তন্নিকে মিষ্টি এনে দিলে তন্নি সেটা খেতে খেতে জানতে চায় যে তাদের ফ্ল্যাটে তাদের আগে কারা ছিল, তিনি কিছু জানেন। একথা শুনে মাসিমা খুবই ঘাবড়ে যায় এবং তার হাত থেকে জলও পড়ে যায়। মাসিমা এতটা নার্ভাস দেখে তন্নি একটু অবাক হয়। মাসিমা একটু ঘাবড়ে গিয়ে বারংবার বলতে থাকে যে তিনি কিছু জানেন না। একথা শুনে তন্নি খুবই অবাক হয় এবং ওখান থেকে চলে যায়। ঠিক তখনই মেসোমশাই বেরিয়ে এসে বলে, তুমি কিছু জানো না, কথা বললে কেন? মাসিমা চুপ করে থাকে। সেদিন রাতে ঘুমের মধ্যে তনি একটা শব্দ পায় এবং তনির ঘুম ভেঙে যায়। তনি উঠে গিয়ে দেখে যে সিঁড়ি থেকে একটা বল পড়ছে। তনি খুব অবাক হয় এবং গুটি গুটি পায়ে ওপর দিকে যায়। তখন ওই রুমটার সামনে গিয়ে তনি একটু কান পাততেই তনি অনুভব করে তার পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। তনি ভয় পেয়ে সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে পড়ে। রাতটা কোনো প্রকারে কাটলেই তনি দেখা করতে যায় নিজের বান্ধবী ঋতুর সাথে। ঋতুকে সবটা জানালে ঋতু প্রথমে বিশ্বাস করতে চায় না, ইয়ার্কি করে বলে, তুই কি ইদানিং ভূতের সিনেমা খুব বেশি পরিমাণে দেখছিস? তনি বলে, সেরকম কিছু নয়, কিন্তু আমার সঙ্গে যেগুলো ঘটছে সেগুলো আমি ফিল করতে পারছি। তন্নি বাড়ি ফিরে দেখে তার ঘর পুরো ওলটপালট হয়ে রয়েছে। কি হয়েছে সে কিছুই বুঝে উঠতে পারছে না। তন্নি সোজা চলে যায় মাসিমার কাছে। তখন মাসিমা তাকে জানায় যে কেউ একটা আছে। সেটা মাসিমাও ফিল করেছে অনেকবার, কিন্তু কাউকে বোঝাতে পারেনি। তন্নি কথাটা শুনে খুবই অবাক হয়। ঠিক তখনই সেখানে মেসোমশাই চলে আসলে মাসিমা আবার নিজের ঘরে চলে যায়। তন্নি খুবই ভয় পেয়ে যায় এবং নিজের মা বাবাকে ফোন করে সবটা জানায়। তখনই তাদের ঘরে এসেছিল তার বাবার বন্ধু অজয়বাবু, যে পেশায় একজন পুলিশ অফিসার। তন্নির বাবা তার পরম বন্ধু অজয়বাবুকে বলে ফ্ল্যাটটার সম্বন্ধে একটু খোঁজ নিতে। এদিকে অর্ক যখন তন্নিকে ফোন করে, তন্নি জানিয়ে দেয় যে সে তার বাবাকে সবটা জানিয়েছে। একথা শুনে অর্ক একটু বিরক্ত হয়, বলে একে তো তোমার বাবা আমাকে পছন্দ করে না, তার ওপর এই ধরনের কথা বললে তাহলে উনি তো আমার ব্যাপারে একটা খারাপ ইমপ্রেশন তৈরি হবে। তন্নি বলে তার বাবা মা খুবই চিন্তা করছিল, তাই তাকে ফোন করায় সে সবটা জানিয়ে দেয়। ঠিক তখনই একটা শব্দ পায় তন্নি এবং সোজা যায় সেই বন্ধ রুমটার কাছে। তবে আজকে ওই রুমটা খোলা ছিল। তন্নি ভিতরে ঢুকে লাইট জ্বালানোর চেষ্টা করলেও লাইটগুলো অন হয় না। তন্নি দেখে বাচ্চাদের খেলনায় ঘরটা ভর্তি হয়ে রয়েছে। সেখানে একটা বাচ্চার দুটো ফটোও দেখে তন্নি, আর দেখে একটা ড্রয়িং কপি যেটার মধ্যে অনেক কিছু আঁকা ছিল। এটা দেখে তন্নি সোজা যায় মাসিমার কাছে। তবে মাসিমা ঘুমিয়ে পড়েছে। মেসোমশাই তাকে ভেতরে ঢুকে বসতে বলে এবং জানায় যে ওই ফ্ল্যাটটা তার মেয়ের ফ্ল্যাট। তার জামাইয়ের এমনিতে ড্রিঙ্কিং হ্যাবিট ছিল এবং মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে প্রবল ঝামেলা লাগতো। তবে সেদিন যখন ঝামেলা হয়েছিল তখন তারা এতটা গভীর কিছু একটা হবে তারা বুঝে উঠতে পারেনি। পরের দিন সকালে তার মেয়ের মৃতদেহ উদ্ধার হয় এবং ছেলেটিকে তারা খুঁজেই পাচ্ছিল না। দুদিন পর তার 6 বছরের নাতিকে ওপরের রুমের কাবার্ড থেকে উদ্ধার করা হয়। একথা শুনে তন্নি খুবই ঘাবড়ে যায়। তবে মেসোমশাই বলে তোমার যখনই দরকার হবে তুমি আমার সাহায্য সব সময় পাবে। তন্নি সোজা ঘরে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু সে ফিল করে যে তার পাশে হয়তো কেউ একটা শুয়ে আছে। তন্নি মনে করে যে অর্ক হয়তো চাবি খুলে পাশে এসে শুয়ে পড়েছে, কিন্তু তখনই অর্কর ফোন বাজলে তন্নি ফোনটা রিসিভ করে বুঝতে পারে যে তার পাশে অর্ক নেই। অর্ক দরজা খোলার জন্য দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার পাশে তাহলে কে? তন্নি চাদরটা টানতেই সেখানে আর কাউকেই সে দেখতে পায় না। পরের দিন সকালে সে অর্ককে সবটা জানালেও অর্ক কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছিল না। বারংবার তাকে বোঝাচ্ছিল এটা হয়তো তার মনের ভুল। অর্ক তন্নিকে বলে সে যাতে সাইকিয়াট্রিস্ট দেখায় এবং কাউন্সেলিং করায়, তাতে তার একটু রিলিফ হবে। এদিকে ব্রোকার পাপ্পুকে ডেকে পাঠায় অজয়বাবু এবং প্রথমে পাপ্পু কিছুই জানাতে চাইছিল না, তাই অজয়বাবু একটু কড়া সুরেই কথা বলতে থাকে পাপ্পুর সাথে।
তখন পাপ্পু একটু ঘাবড়ে গিয়ে কিছু একটা বলে ফেলে অজয়বাবুকে। এরপরেই আমরা দেখি তন্নি নিজের পার্সোনাল অ্যাকাউন্টটা এখন অর্কর সাথে জয়েন করে নিচ্ছে। রাতে ঘুমের মধ্যে টুনি আবার একটা শব্দ শুনে এগিয়ে যায় ওই বন্ধ রুমের দিকে। রুমের দরজাটা আজ খোলা থাকায় টুনি ঢুকে যায় ওই রুমের ভিতরে এবং খেলনাগুলো সরাতে থাকে। তখনই সেই ড্রয়িং খাতাটা আবার দেখে, যেখানে আবার নতুন একটা পিকচার দেখতে পায় এবং দেয়ালে এবং ঘরের চারিদিকে রান লেখা ছিল। টুনি যেটা দেখে খুবই অবাক হয়, এটা আগে কখনো সে লক্ষ্য করেনি। তখনই দৌড়ে বাইরে বেরোতে অর্ক এসে টনিকে ধরে ফেলে এবং টনি খুবই ঘাবড়ে গেছিল। এদিকে অজয়বাবু কোনো একটা পুরনো কেসের তদন্ত শুরু করে দেয়। পরের দিন সকাল হলে অর্ক তন্নিকে বলে যে তারা দুজন একসাথে সাইকিয়াট্রিস্টের কাছে যাবে এবং তন্নির কাউন্সেলিং করাবে। অর্ক অফিসে বেরিয়ে গেলে তন্নি সেই লেটারটা নিয়ে গিয়ে এই ফ্ল্যাটে আগে যে ছিল তার বাড়িতে যায় এবং তাকে লেটারটা দেয়। ওই মহিলার থেকে খোঁজ নিয়ে তন্নি জানতে পারে ওই মহিলা তার ফ্যামিলির সাথে ওখানে থাকতো। প্রথম ঘরের জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো দেখে অতটা সন্দেহ করেনি, কিন্তু একদিন তার ছোট্ট ছেলে যখন একটা ছেলেকে দেখতে পেয়েছিল এবং তার সাথে কথা বলতে শুরু করে, যেটা দেখে উনি খুবই ভয় পেয়ে যায় এবং তড়িঘড়ি ফ্ল্যাটটা ছেড়ে এখানে চলে আসে। সেখান থেকে তন্নি যখন বাড়ি ফেরে তখন লিফটের সামনে পাপ্পু তাকে বলে যে আপনাদের ফ্ল্যাটে মনে হয় অনেকজন এসেছে, একটা বাচ্চা কার্নিশে দাঁড়িয়ে রয়েছে, যান তাকে গিয়ে সামলান, এরকম করলে কিন্তু ফালতু কেস খেয়ে যাবেন। এ কথা শুনে তন্নি খুবই অবাক হয় এবং ঘরে ঢুকেই সোজা কার্নিশের সামনে চলে যায় এবং সেখানে গিয়ে দেখে সত্যি একটা বাচ্চার পায়ের ছাপ, যেটা দেখে তন্নি খুবই ভয় পেয়ে যায়। তন্নি নিজেকে স্টেডি রাখার জন্য ঘরের কাজকর্ম শুরু করে দেয়, কিন্তু তখনই সিঁড়ি থেকে একটা বল গড়িয়ে আসতে থাকে। তন্নি তাতেও খুব একটা আমল দেয় না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে লক্ষ্য করে তার পাশে যেন কেউ একটা বসে আছে। কবার্ডের দরজাটা বন্ধ করতেই তন্নি দেখে সেই ড্রয়িং কপিটা সেখানে পড়ে রয়েছে এবং ড্রয়িং কপির পাতা উল্টাতেই তন্নি লক্ষ্য করে আরেকটা নতুন ড্রয়িং সে করেছে, যেখানে লেখা আছে সায়ন্তনী। আসলে তন্নির পুরো নাম সায়ন্তনী, যেটা দেখে তন্নি খুবই ভয় পেয়ে যায়। এদিকে অজয়বাবু সেই কেসটার ডিটেলস চেক করছিল এবং তখনই একটা পুরনো ছবি পায়, যেই ছবিটার দাড়ি গোঁফ ছাড়া কেমন লাগবে সেটা কোনো আর্টিস্টকে দিয়ে ড্র করিয়ে আনতে বলেন। সেদিন রাতে অর্ক যখন আবার অফিসের কাজে বাইরে ছিল, হঠাৎ করেই কিছু কাগজ ছড়িয়ে যায়। তন্নি যখন কাগজগুলো নিয়ে এক জায়গায় বসে, সেগুলো ছিল অর্কর ফ্লাইটের টিকিট। এরপরই তন্নি একটা শব্দে চলে যায় ওপরের সেই বন্ধ রুমটায় এবং সেখানে গিয়ে নিজের থেকেই বলতে থাকে, কি বলবি বল, কি বলতে চাস আমায়, আমি কাউকে বলবো না। এরপরই দেখা যায় সকাল হয়ে গেছে এবং সেখানে অর্ক নিজেই দরজা খুলে ঘরে ঢুকলে তন্নিকে ডাকতেই তন্নি চমকে ওঠে এবং তন্নি একাই বিড়বিড় করতে শুরু করে দেয়। অস্বাভাবিক লাগে তন্নির এই আচরণ। তখনই অর্ক ফোন করে তন্নির সাইকিয়াট্রিস্টের কাছে এবং তন্নিকে সেখানে নিয়ে গেলে সাইকিয়াট্রিস্ট জানায় যে তন্নিকে কয়েকদিন অবজারভেশনে রাখতে হবে, ওর মানসিক পরিস্থিতি খুব একটা ভালো নেই। এরপরই আমরা দেখি অজয়বাবু যে কেসটার তদন্ত করছে সেই রকমই আরও দুটো কেস ঘটে গেছে কলকাতার বুকে। বিগত 10 বছরের মধ্যে অর্ক বিভিন্ন রকম চেহারা ধরে এই রকম বিধবা এবং ডিপ্রেস মহিলাদের নিজের প্রেমের জালে ফাঁসাতো এবং তাদের সাথে বিয়ে করে তাদের সব সম্পত্তি হাতিয়ে কোথাও উধাও হয়ে যায়। এতদিন ধরে পুলিশ অর্কর খোঁজ করলেও তার টিকিও ধরতে পারেনি। এই কেস নিয়ে আলোচনা করছিল অজয়বাবু, ঠিক তখনই তাকে ফোন করে সায়ন্তনীর বাবা সবটা জানায়। এদিকে আমরা দেখি সায়ন্তনীকে নার্সিংহোমে ভর্তি করে অর্ক এসছে সায়ন্তনীর বেস্ট ফ্রেন্ড ঋতুর সাথে দেখা করতে এবং এখানেই আমরা জানতে পারি যে ঋতুই সায়ন্তনীর সাথে অর্কর আলাপ করিয়ে দেয় এবং দুজনের মধ্যে ডিল হয় যে যত টাকা সে পাবে তার 40% দিতে হবে ঋতুকে। ঋতুই তাদের ট্রানজ্যাকশনগুলো দেখছিল। অর্ক তার কার্ডগুলো নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে।
ফ্ল্যাটে পৌঁছেই অর্ক দেখে সায়ন্তনীর বাবা সেখানে তার জন্য অপেক্ষা করছে এবং তাকে চার্জ করে যে তার মেয়ে হঠাৎ করে কিভাবে এতটা অসুস্থ হয়ে পড়ল, সে কি তার ওপর কোনো রকম মানসিক স্ট্রেস সৃষ্টি করেছে। কিন্তু অর্ক দৃঢ়ভাবে বলে না, সে কিছুই করেনি। তার মেয়ের মানসিক প্রবলেম যে ছিল সেটা তিনি আগের থেকেই জানতেন। তার মেয়ের বাইপোলার ছিল, কিন্তু হঠাৎ করেই প্রবলেমটা বেড়ে গেছে, তাতে তার কিছু করার নেই। সায়ন্তনীর বাবা কিছু না বলতে পেরে ওখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখি অর্ক দেয়ালে লাগানো তার ফটোগুলো ওখান থেকে সরিয়ে ফেলে এবং সোজা চলে যায় কার্ড নিয়ে এটিএমে টাকা তুলতে, কিন্তু কিছুতেই টাকা সে তুলতে পারছিল না। অর্ক মনে করে ঋতুই হয়তো কোনোভাবে টাকাগুলো তুলে ফেলেছে। এদিকে পুলিশ অর্কর গতিবিধিতে নজর রেখে বুঝতে পারে যে ঋতুর সঙ্গে তার কোনো কানেকশন আছে, তাই ঋতুকে 2 ঘন্টা টানা ইন্টারোগেট করে। এদিকে অর্ক বারংবার ঋতুকে ফোন করলেও ঋতু তার ফোন রিসিভ করছিল না, তাই অর্ক নিজে ডিসাইড করে ঋতুর বাড়িতে যাবে। ঋতুকে নিজ থেকেও কল করছিল, কিন্তু ঋতু কোনো রকম কল রিসিভ না করায় অর্ক লুকিয়ে তার ঘরে প্রবেশ করে এবং ঋতু সেখানে চুপ করেই বসেছিল। ঋতুর ঘরের ভিতর অজয়বাবু সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছিল এবং যখনই অর্ক সেখানে প্রবেশ করে ঋতুর সঙ্গে অর্কর ঝামেলা লেগে যায়। অর্ক বারংবার ঋতুকে বলে যে তুমি টাকাগুলো আমাকে বের করে দাও। ঋতু মানতে চায় না, বলে আমি কোনো রকম টাকা তোমার নিইনি, আমাকে পুলিশ ইন্টারোগেট করছিল এবং এই পুরো ঘরেই সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। যে কথা অর্ক বিশ্বাস না করে ঋতুকে গান পয়েন্টে নিয়ে আসে। ঋতু হাতটা ঠেলে সরাতে গেলে ঋতুর গুলি লাগে এবং ঋতু ঘটনাস্থলেই মারা যায়। এবং তখনই আমরা দেখি পুলিশের সাথে সায়ন্তনী প্রবেশ করে ঘরে এবং সায়ন্তনীকে দেখে অর্ক খুবই অবাক হয়ে যায়। সায়ন্তনী চিৎকার করে বলে, ওকে অ্যারেস্ট করুন অফিসার। অর্ককে অ্যারেস্ট করা হলে সায়ন্তনী অজয়বাবুকে জানায় সেদিন খুব ভয় পেয়ে যখন মেসোমশাইয়ের সাথে কথা বলতে গেছিল সায়ন্তনী, তখন মেসোমশাই তাকে জানিয়েছে তার ফ্ল্যাটে যে প্রবলেমটা হচ্ছে সে সম্বন্ধে তার হাজব্যান্ড আগের থেকেই জানে এবং জেনে শুনেই এটা রেন্টে নিয়েছে। এ কথাটা শুনে সায়ন্তনী খুবই অবাক হয়ে যায়। তারপর সেদিন যখন অর্কর কাছে নিজেদের বিয়ের ফটোগুলো দেখতে চায়, সেগুলো অর্ক যে ডিস্ট্রয় করে দিয়েছিল সেটা সে বুঝতে পারে, কারণ অর্ক কখনোই তাকে সেই ফটোগুলো দেখাতে পারেনি। এরপরেই অর্ক তাদের দুজনের জয়েন্ট অ্যাকাউন্ট করে নেওয়ার কথা বলে, যেগুলো তাকে সন্দেহের দিকে আরও এক পা এগিয়ে দেয়। এরপরই অর্কর ব্যাপারে খোঁজ নিতে শুরু করে সায়ন্তনী। অর্কর অফিসে, এমনকি লালবাজার পুলিশ স্টেশনেও গিয়ে অর্কর নামে খোঁজ নিতে শুরু করে। এইভাবে সায়ন্তনী অর্কর ব্যাপারে বুঝতে পারে যে অর্ক তার সাথে কিছু একটা গেম খেলছে এবং সায়ন্তনী নিজে ইচ্ছা করেই সেদিন পাগলের অভিনয় করে, যাতে তার ডক্টর আঙ্কেল তাকে সাহায্য করেছিল। অবশ্য একজন আছে যে এই সব কিছুর ব্যাপারে তাকে আগের থেকেই সতর্ক করছিল, কিন্তু তার কোনো ব্যাখ্যা সে দিতে পারবে না। সেদিন অর্কর একটা ছবি এঁকেছিল এবং অর্কর প্লেনের টিকিটগুলো ছড়িয়ে দেয় এবং ঘরের বিভিন্ন জায়গায় লিখে দিয়েছিল রান। আমাকে এইভাবেই সতর্ক করছিল, কিন্তু তার নাম আমি বলতে পারবো না। অজয়বাবু বলেন কোনো কিছুর ব্যাখ্যা নেই বলে তার যে অস্তিত্ব নেই এমন কিন্তু নয়, এবং তিনি জানান সেদিন যখন পাপ্পু তার কাছে এসেছিল তখন পাপ্পু তাকে বলে ফ্ল্যাটটায় কিছু ভৌতিক প্রবলেম আছে, যেটা সে অর্ককে জানালে অর্ক রাজি হয়ে যায় সাথে সাথে ওই ফ্ল্যাটটা নেওয়ার জন্য। কিন্তু পাপ্পু বারংবার বারণ করলেও অর্ক কোনো কথা শোনে না, বলে ওই ফ্ল্যাটটাই তার চাই। এই কথাটা শুনেই অজয়বাবুর সন্দেহ হয় অর্কর ওপর এবং অর্কর ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করে দেন। এরপর সায়ন্তনীর বাবা তাকে বলে চল এবার বাড়ি চল। সায়ন্তনী কাঁদতে কাঁদতে বলে কোন বাড়ির কথা বলছো, আমার সংসারটাও যে আর রইল না। এরপরেই আমরা দেখি সায়ন্তনী ওই মেসোমশাইয়ের কাছে এসছে এবং জানতে চাই যে এত রাতে মেসোমশাই ঘুমায়নি কেন। মেসোমশাই জানায় যে একটা স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল, তার নাতি পুপু বারান্দায় বসে আছে এবং সে বলছে সে নাকি তার মায়ের জন্য অপেক্ষা করছে। এ কথা শুনে সায়ন্তনী মেসোমশাইকে ঘুমিয়ে পড়তে বলে। সায়ন্তনী যায় সেই বন্ধ রুমে এবং সব কিছু পরম আদরের সাথেই দেখতে শুরু করে এবং দেখে দেওয়ালে আজকে নতুন 2টো ছবি এঁকেছে সে, যেটা দেখে সায়ন্তনী খুবই খুশি হয় এবং আজ আর সায়ন্তনী কোনো কিছুই ভয় পাচ্ছিল না। আর এখানেই শেষ হয় আজকের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করো। মনে রাখবে তোমাদের একটা লাইক এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের অনেক উৎসাহী করে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও।
আর তোমাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটাও জানাতে পারো। আর তোমরা কোথা থেকে দেখছো সেটাও বললে খুবই খুশি হব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।